ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलम् सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। নমস্কার, জয় গুরু, জয় মা। সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে। বিগত 3 পর্ব ধরে আমরা শুনেছি ঠাকুর মহারাজের অন্যতম প্রাণপ্রিয় শিষ্য ভুবন মহারাজের জীবনের বিবিধ কাহিনী। এখনো বাকি আছে, এখনো সমাপ্ত হয়নি তার লীলা। সেই লীলা কথাই আজকে আমরা পুনরায় শ্রবণ করব এক নতুন আঙ্গিকে, শ্রী ভাস্কর চক্রবর্তীর কণ্ঠে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের নিগম বার্তার এই বিশেষ অনুষ্ঠান, ঠাকুরের বিপন পর্ব 4। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর মহারাজের রাতুল চরণ কমল যুগলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং আপনাদের সকলকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানিয়ে এবং শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব ঠাকুরের ভুবন। আজকের পর্ব শুরু করব ভুবন মহারাজের স্মরণে সিদ্ধানন্দ মহারাজকে কি বললেন সেই প্রসঙ্গ নিয়ে। বলবো বলতে কি বলুন তো, চেষ্টা করব। ঠাকুরের কথা বলা খুব কঠিন কাজ, তার পার্শ্বদের কথা বলা সেও কঠিন কাজ। তাই ঠাকুরের কাছে আশীর্বাদ ভিক্ষা করব যে তিনি যেন আমাকে দিয়ে বলিয়ে নেন। তাহলে শুরু করা যাক। সিদ্ধানন্দ মহারাজ বলছেন যে ভুবনদার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় 1327 সাল। ঠাকুর মহারাজের ব্রহ্মচর্য সাধন করে
সিদ্ধানন্দ মহারাজ ঠাকুর মহারাজের কাছে চলে আসেন কোকিলামুখে। এই কোকিলামুখ মঠে এসে সাক্ষাৎ হলো ভুবন মহারাজের সঙ্গে। ভুবন মহারাজ তাকে স্বাগত জানালেন। ঠাকুর মহারাজের নির্দেশে তাকে মঠাশ্রমের বিভিন্ন কাজে লিপ্ত করলেন। সিদ্ধানন্দ মহারাজ বলছেন যে ভুবনদা আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। কারণ যখন কোকিলামুখ মঠে সিদ্ধানন্দ মহারাজ গেলেন তখন ভুবন মহারাজের বয়স আনুমানিক 22 বছর, আর সিদ্ধানন্দ মহারাজের বয়স 17 বছর। তো বিভিন্ন কাজ চলছে এবং তখন মঠে আরও সন্ন্যাসীরা আছেন, তাদের সঙ্গেও তার পরিচয় ইতিমধ্যে ঘটেছে। ভুবন মহারাজ একদিন কথার ছলে সিদ্ধানন্দ মহারাজকে একটা খুব দামি কথা বললেন। তার আগে ঠাকুরের বিভিন্ন অলৌকিক কাহিনী, ঠাকুরের কথা, ঠাকুরের বিভিন্ন উপদেশ, সেগুলো তো বলেছেনই। সেদিন বললেন, দেখো ভাই, শরীরটাকে এমন করে কাজ করো বা করাও যাতে এই শরীরটা আর ফিরে আসতে না পারে। আমি আবার রিপিট করছি কথাটা আপনাদের জন্য। কি অদ্ভুত কথা দেখুন। বলছে, দেখো ভাই, এই শরীরটাকে এমন করে খাটাও যাতে এই শরীরটা আর ফিরে আসতে না পারে। বাপরে বাপ বলে পালিয়ে যায়। এর ভেতরের মানেটা ভাবুন তো, কি বলতে চাইলেন ভুবন মহারাজ? কর্ম করে যাও, আর যে শরীর আমরা পেয়েছি সেই শরীরটাকে ওই কর্মের জন্য খাটাও যাতে আবার এই শরীর ধারণের জন্য না আসতে হয়। তাই সেই কাজটা কি করবে? সেই কাজটা হবে সৎ কর্ম, ঠাকুরের জন্য কর্ম, ঠাকুরের খুশির জন্য, ঠাকুরকে আনন্দ দেওয়ার জন্য কর্ম। কি অদ্ভুত ভাব! এমন করে কর্ম করতে হবে যাতে আমাদের আর এই দেহে ফিরতে না হয়, শরীর ভয় পেয়ে যেন আর ফিরতে না চায়। তারপর তো ঠাকুরের কথা আছে যে আমি তোদেরকে একে একে হাত ধরে সেই নিত্যলোকে নিয়ে যাব। যাবেন? নিত্যলোকে অবশ্যই নিয়ে যাবেন ঠাকুর, কিন্তু আমাদের কর্ম করে যেতে হবে। কর্মই আসল ধর্ম। ভুবন মহারাজের কর্ম বলতে কি? ভুবন মহারাজ কিন্তু জপ, ধ্যান, তার সাধনা, সেদিকে অত ধ্যান দেননি। কিন্তু তিনি একটা জিনিসে লক্ষ্য স্থির করেছিলেন, তার গুরুর সেবা। কিভাবে সেবা করা যায় গুরু, কিভাবে আরামে রাখা যায় গুরুকে, কিভাবে আনন্দ দেওয়া যায় গুরুকে, কিভাবে খুশি করা যায় গুরুকে। ভুবন মহারাজের সাধনা কিন্তু ছিল সেই
একটা ছোট্ট ঘটনা বলি, সত্য ঘটনা। গত পর্বে যেটা বলছিলাম যে আর কেউ ঠাকুরের সেবক হতেই পারে বা হলেও হতে পারে, কিন্তু ঠাকুর মহারাজ যখন বাইরে ভ্রমণে যেতেন সেই সময় কিন্তু ঠাকুর মহারাজের ওই ভুবন মহারাজকে চাই। তো এমনই একটা ভ্রমণের সময় ভুবন মহারাজের ডাক পড়ল। সম্ভবত উত্তরবঙ্গের দিকে, কুচবিহারের দিকে যাবেন ঠাকুর মহারাজ, আলিপুরদুয়ার যাবেন। তো লালমনিরহাট স্টেশনে, বর্তমানে সেটি বাংলাদেশে, এই লালমনিরহাট স্টেশনে ঠাকুর মহারাজকে নিয়ে ভুবন মহারাজ গেছেন। তো কুচবিহারের যে ট্রেনটি আসবে সেটি কিছুক্ষণ বিলম্বে আসছে। তো ভুবন মহারাজ স্টেশন মাস্টারকে বলে ওখানকার যে প্রথম শ্রেণীর যে বিশ্রাম কক্ষ সেটিকে ব্যবস্থা করলেন এবং ঠাকুর সেখানে গিয়ে বসলেন। শীতকাল, বেশ ঠান্ডা। আর লালমনিরহাটটা যেটা, সেইটা অধুনা বাংলাদেশে, সেটা মানে উত্তরবঙ্গই, কিন্তু বাংলাদেশেরও উত্তরবঙ্গ। তো স্বভাবতই শীতটা বেশি। তো হঠাৎ ঠাকুর বললেন যে ভুবন, আমি একটু স্নান করতে চাই, অনেকক্ষণ অপেক্ষা করছেন। তো ভুবন মহারাজ বললেন বেশ, কিন্তু ঠাকুর বললেন আমি তো ঠান্ডা জলে তো স্নান করতে পারবো না, একটু গরম জল হলে একটু স্নান করতে পারতাম। ভুবন মহারাজ 1 মিনিটও সময় নিলেন না, সঙ্গে সঙ্গে ঠাকুরকে বললেন, হ্যাঁ ঠাকুর, আমাকে একটু সময় দাও, আমি ব্যবস্থা করছি। চলে গেলেন ভুবন মহারাজ, স্টেশনের বাইরে গেলেন। বাইরে গিয়ে একটা দোকান থেকে 2টো বালতি, সেই সময়কার দিনের 2 আনা পয়সা দিয়ে ভাড়া করে আনলেন, অ্যালুমিনিয়ামের বালতি এনে স্টেশনে এলেন। ভুবন মহারাজের গুরু কৃপা দেখুন, কোথায় পাবেন গরম জল স্টেশনে? কিছুক্ষণের মধ্যে দেখলেন যে লালমনিরহাট স্টেশনে একটা মালগাড়ি ঢুকছে। যেই মালগাড়ি ঢোকার আওয়াজ পেয়েছেন ভুবন মহারাজ, তিনি ঠিক সেই স্টেশনের দিকে বালতি 2টো হাতে নিয়ে চলতে শুরু করলেন। মালগাড়িটা ধীরে 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 প্ল্যাটফর্মে ঢুকলো এবং ভুবন মহারাজ দৌড়ে চলে গেলেন ওই ইঞ্জিনের কাছে। ইঞ্জিনে গিয়ে যিনি চালক ছিলেন, এই চালকের কাছে গিয়ে বললেন যে আমাকে এই 2 বালতি একটু গরম জল দিন না। তখন স্টিম ইঞ্জিন, গরম জলটা তখন কিন্তু ওই স্টিম ইঞ্জিনে থাকতো, কারণ স্টিম হচ্ছে তো ওইখান থেকেই তো বাষ্প হয়ে ইঞ্জিনটা চলছে। চালক কোনো কিছু বললেন না, বললেন ঠিক আছে নিন বলে ওই কলটা পাম্প করে দিলেন এবং 2-1 মিনিটের মধ্যেই 2টো বালতি গরম জল ভুবন মহারাজ পেয়ে গেলেন। সে কি আনন্দ তার! ঠাকুর গরম জল চেয়েছেন, আমি এই স্টেশনে দাঁড়িয়ে গরম জল জোগাড় করতে পেরেছি বলে বালতি 2টো নিয়ে, গরম জল নিয়ে ঠাকুরের কাছে পৌঁছে গেলেন। ঠাকুরকে বললেন গিয়ে, এই নাও ঠাকুর তোমার গরম জল, এইবার তুমি স্নান করো।
ঠাকুর মহারাজ ভুবনের এনে দেওয়া সেই গরম জলে স্নান করে তৃপ্তি লাভ করলেন। এই হচ্ছে ঠাকুরের জন্য কাজ, ঠাকুরের খুশির জন্য কাজ, ঠাকুরের যেটা চাওয়া তার জন্য কাজ। ঠাকুর মহারাজের অসীম কৃপায় কিন্তু ভুবন মহারাজ ওই স্টেশনে ঠান্ডার মধ্যে গরম জলটা পেয়েছিলেন। হতে পারে এটা ঠাকুরের একটা পরীক্ষা, তাই না? কারণ ঠাকুর ইচ্ছা করলে তো সব পারেন। ঠাকুর হঠাৎ করে কেন বললেন গরম জলের কথা, স্নান করার কথা, তাই না? আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই প্রসঙ্গে নয়, সেটা হচ্ছে গারো হিলের কথা। আপনাদের সকলের জানা, তবু এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে আমার, তাই বলছি। মদন সীতারামের কথা। যখন রাত্রিবেলা মদন আর সীতারাম ঠাকুরের কাছে এলেন কুটিরে, ওই মানে যখন মদন ভালো হয়ে গেল, ওই ভূতের ভয় পেয়েছিল, ভূতে ধরেছিল বলেছিল বলে ঠাকুর মহারাজ গিয়েছিলেন না, তারপরে আমি ভালো হয়ে গেছি এটা জানানোর জন্য ঠাকুর মহারাজের কাছে এসছেন। তো ঠাকুর মহারাজের পা দুটো ধরে প্রণাম করছেন, এই করছেন। তো ঠাকুর তখন বলছেন, নে নে নে, অনেক হয়েছে, এবার উঠত আর শোন, আমার জন্য একটু গাঁজা নিয়ে আয়। তখন কিন্তু মদন সীতারাম একবারে কিন্তু রাজি হননি। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন, এত রাতে গাঁজা কোথায় পাবো ঠাকুর? আচ্ছা দাঁড়া, তো ঝোলাটা একবার দেখি। তো মদন সীতারাম ঠাকুরের ঝোলা খুঁজেছিলেন, ঘরের ভেতরে খুঁজেছিলেন, কিন্তু কোথাও গাঁজা পাওয়া যায়নি। তারা বিফল মনোরথ হয়ে এসে ঠাকুর মহারাজকে বললেন, গাঁজা তো কোথাও নেই ঠাকুর। ঠাকুর কিন্তু পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিলেন, গাঁজা তো আমার চাই চাই। তোরা যদি আমাকে বিশ্বাস করিস তাহলে একবার ওই বেলতলায় গিয়ে দেখতো। তখনও কিন্তু মদন সীতারাম কিছুটা হলেও সন্দেহ ছিল, কিন্তু ঠাকুরের কথায় তারা সেই বেলতলায় গিয়েছিলেন এবং সেই বেলতলার থেকে কিন্তু গাঁজা খুঁজে পেয়েছিলেন এবং ঠাকুরকে এনে দিয়েছিলেন। তখন মদন সীতারাম ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর, ঠাকুর তো বলতেন না পণ্ডিতজি, পণ্ডিতজি গাঁজা বুঝি ওই বেলতলায় লুকায় রাখছিলি? ঠাকুর হেসে সেদিন একটা কথা বলেছিলেন, মদন সীতারাম, গাঁজা তো দূরের কথা রে, তোরা যদি আমাকে বিশ্বাস করিস তাহলে তোরা যা চাইবি তাই পাবি। তাহলে দেখুন, ঠাকুর মদন সীতারামকে বলেছিলেন, ভুবন মহারাজকে কিন্তু সে কথা বলেননি, শুধু বলেছিলেন আমার একটু গরম জল চাই। ঠাকুরের উপর বিশ্বাস করে, ঠাকুর যখন চেয়েছেন তাহলে আমি নিশ্চয়ই পাব, সেই বিশ্বাসে তখন গরম জলের কোনো হদিশই পাননি ভুবন মহারাজ, কিন্তু তিনি বাইরে চলে গিয়ে কিন্তু ওই অ্যালুমিনিয়ামের দুটো বালতি 2 আনা পয়সা দিয়ে ভাড়া করে নিয়েছেন।
শুধুমাত্র ঠাকুরের উপর বিশ্বাস করে। তাই আমাদেরও উচিত এই পর্বটা থেকে, সিদ্ধানন্দ মহারাজের এই কথাটা থেকে এবং এই যে ঘটনাটা বললাম সেখান থেকে দুটো জিনিস। এক, অনেক ভাগ্যের ফলে এই মানব জীবন পেয়েছি এবং সব থেকে বড় কথা হলো আমরা সকলে সদ্গুরুর চরণাশ্রিত হতে পেরেছি। তাই এই মানব জীবন ধন্য করতে হলে, আর এই যে শরীরটা, এই শরীরটাকে যদি আর আসতে না দিতে হয়, তাহলে ঠাকুরের জন্য, ঠাকুরের নির্দেশ মতো আমাদের এই শরীরটাকে দিয়ে কর্ম করে যেতে হবে। আর সেই কর্ম হবে নিষ্কাম কর্ম, ঠাকুরের জন্য কর্ম। আর ওই ভুবন মহারাজের মতো বিশ্বাস, ঠাকুর আমাকে বলেছেন, ঠাকুর আমার কাছে এটা চেয়েছেন, ঠাকুর আমাকে এটা নির্দেশ দিয়েছেন, এটা আমাকে করতেই হবে। এই শিক্ষাটা আমরা পেলাম। তাই আমরা এভাবেই চলবো আর ঠাকুরের কাছে কাতরভাবে শুধু প্রার্থনা করব, ঠাকুর তুমি আমাদেরকে এই মানব জীবন দিয়েছ, তোমার চরণাশ্রিত করেছ, আমাদের এই দেহ দিয়ে তুমি তোমার কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নাও ঠাকুর। অপূর্ব ঠাকুরের বাণী, অপূর্ব ঠাকুরের লীলা, অসাধারণ ঠাকুরের শিষ্য ভুবন মহারাজ। এই লীলা কাহিনী শুনতে শুনতে প্রাণ বিভোর হয়ে যাচ্ছে, মন মুগ্ধ হয়ে যাচ্ছে, যেন ইচ্ছা করছে সাক্ষাৎ সেই লীলা কাহিনী মানসচক্ষে দর্শন করতে। কিন্তু আমরা সময়ের বেড়াজালে বন্দী। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই অতীতকে শুধু গল্প কথা রূপেই আমরা অনুভব করতে পারব। পরবর্তী গল্পে যাওয়ার আগে আমরা শুনে নেব অনুসরণ মাইতি এর কণ্ঠে ঠাকুরের একটি সঙ্গীত। পরিচয় হিসেবে বলে রাখি, অনুসরণ মাইতি হলেন বিমলা মায়ের প্রপৌত্র। আসুন শুনে নি সেই সঙ্গীত। স্থূলে কিংবা সূক্ষ্মাকারে
বুদ্ধ জ্ঞানময় গুরু নারায়ণ, প্রেম ভক্তি রসময় গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ। তুমি এনে কারি গঙ্গাবর গুরু নারায়ণ, তুমি এনে ভারি গঙ্গাবর গুরু নারায়ণ, সর্বতীর্থ স্নান ফল গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। বাহু তুলে নেচে বলো গুরু নারায়ণ, বাহু তুলে নেচে বলো গুরু নারায়ণ, প্রেমানন্দে নেচে বলো গুরু নারায়ণ, গুরু নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ। চৈতন্য শাশ্বত গুরু নারায়ণ, চৈতন্য শাশ্বত গুরু নারায়ণ, জগতের নাথ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। গুরু ওম তৎসৎ গুরু নারায়ণ, ঠাকুর গুরু ওম তৎসৎ গুরু নারায়ণ, নমে সবে দণ্ডবৎ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ, নারায়ণ নারায়ণ গুরু নারায়ণ। বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু
অসম্ভব সুন্দর সঙ্গীতটি শুনলাম আমরা। সেই সঙ্গীতের মাধুর্যে মনটা বিচলিত হয়ে গেল এবং ইচ্ছুক হয়ে পড়ল ঠাকুরের সেই লীলা কাহিনী আরো গভীরে জানার জন্য। তাই দেরি না করে আবারও আমরা চলে যাই ঠাকুরের ভুবন পরবর্তী গল্পে। আর একটা কথা মনে পড়ছে, কিরকম গুরু সেবা করতেন ভুবন মহারাজ। না, তিনি ঠাকুরের সেবক। ঠাকুর মহারাজকে দর্শন করার জন্য, তাকে প্রণাম করার জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসতেন। তো ভুবন মহারাজ কাউকে ঠাকুরের কাছে যেতে দিতেন না। মানে যেতে দিতেন না মানে কিরকম, যে ঠাকুর যখন বিশ্রাম করছেন, ঠাকুর হয়তো সবে বিশ্রামে গেছেন বা কিছু করছেন, কাউকে সহজে কিন্তু তিনি ঠাকুরের কাছে যেতে দিতেন না। বহু ভক্ত কিন্তু খুব রাগারাগিও করতেন ভুবন মহারাজের ওপরে, কিন্তু তাতে তার কিছু আসে যেত না। তিনি যেটা ভাবতেন সেটা হলো যে তার শ্রীগুরু, তার ঠাকুর যেন ভালো থাকেন। তার বিশ্রামের জন্য তিনি পাগল হয়ে যেতেন, তার সেবা করার জন্য তিনি পাগল হয়ে যেতেন। তিনি চাইতেন যে ঠাকুরকে যেন কেউ বিরক্ত না করে। এরকম একটা ঘটনা কথা মনে পড়ছে, সেটাও আপনাদের সকলের জানা, এই নয় যে অজানা আপনাদের সকলের। সেটা হচ্ছে যাকে ঠাকুর মহারাজ মারা গিয়েছিলেন, কিন্তু ঠাকুর মহারাজ তাকে কিন্তু প্রাণ দান করেছিলেন। কে বলুন তো? ঈশ্বর মহাজন।
ঠাকুর মহারাজ তখন ঢাকাতে অবস্থান করছেন। তো ঈশ্বর মহাজনের পুত্র মহেন্দ্র যখন দেখলেন তার পিতৃদেব ঈশ্বর মহাজন মানে ঈশ্বরচন্দ্র ধর তিনি মানে ডাক্তাররা যখন বলে গেলেন যে কোনো আশা নেই, তিনি মাকে বলে এলেন যে তুমি এখন বাবাকে ঘর থেকে বার করবে না। আমি শুনেছি ঠাকুর মহারাজ ঢাকাতে অবস্থান করছেন, আমি একবারটি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের দর্শন করে বাবার কথাটা একবার আমি জানাব। সেই অভিপ্রায় নিয়ে মহেন্দ্র এলেন ঢাকায় এবং তখন ওই যে বাড়িতে ঠাকুর মহারাজ অবস্থান করছেন সেখানে ভুবন মহারাজ আছেন ঠাকুরের সেবক হিসাবে, নরেশচন্দ্র পাকরাশি মহাশয় আছেন, আরো অনেকে আছেন। মহেন্দ্র যখন সেখানে গিয়ে পৌঁছেছে তখন ঠাকুর মহারাজ সবে বিশ্রামে গেছেন। তো ভুবন মহারাজ বেরিয়েছেন, এসে দেখছেন বাইরে মহেন্দ্র অপেক্ষা করছে। তো মহেন্দ্রকে দেখে ভুবন মহারাজ বললেন যে এ কি মহেন্দ্র, তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে? মহেন্দ্র তো কেঁদে লুটিয়ে পড়লেন ভুবন মহারাজের শ্রীচরণে, বললেন ভুবনদা, আমার বাবাকে ডাক্তাররা বলে দিয়েছেন মৃত, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে পুজোর ঘরে পুজো করতে করতে বাবা যেন কেমন হয়ে শুয়ে পড়েছেন। আমাকে একবার ঠাকুরের সঙ্গে দর্শন করিয়ে দাও ভুবনদা, আমি একবার বাবার কথা ঠাকুর মহারাজকে জানাবো। ভুবন মহারাজ রীতিমতো রেগে উঠলেন। আপনারা ভাবুন মানে সেই সময়টা যে মহেন্দ্র কত আশা করে অত দূর থেকে ঠাকুর মহারাজের কাছে এসছেন তার পিতার এই সংবাদ দেওয়ার জন্য। ভুবন মহারাজ কি বললেন, না 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 না, এখন এই সংবাদ, এখন তোমার সঙ্গে দেখা করানো যাবে না। তখন বললেন যে ঠাকুর এখন কি করছেন? ভুবন মহারাজ বললেন ঠাকুর এখন বিশ্রামে আছেন, এখন দেখা করা সম্ভব নয়, পরিষ্কার জানিয়ে দিলেন মহেন্দ্র। মহেন্দ্র বললেন আপনি একবারটি গিয়ে বলুন না ঠাকুরকে, একবারটি গিয়ে বলুন যে আমি এসেছি এবং আমার বাবার এই অবস্থা, আমি একবারটি ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই, দয়া করে ভুবনদা আপনি একবার ঠাকুরকে গিয়ে বলুন। তিনি উত্তর দিলেন কি, বললেন না এখন এ কথা জানানো যাবে না, ঠাকুর আনন্দময় পরিবেশে আছেন, ঠাকুরকে যে গিয়ে যদি আমি এখন এই কথা বলি তাহলে তার ভাবের উদ্বেগ হবে, তার বিশ্রামের ব্যাঘাত ঘটবে। যেতে দিলেন না। মহেন্দ্র ঠাকুরের উপর ভরসা করে বসে রইলেন। রাগও হলো ভুবনদার ওপর কিছুটা হলো, যে আমি এত করে বললাম আমার বাবার কথা, তাও তুমি রাজি হলে না ভুবনদা। ভুবনদা পরিষ্কার না করে দিয়ে তিনি গড়গড় করে চলে গেলেন। এই যে
বাকি ভক্তরা যে তার প্রতি মানে বিরক্ত হতেন বা তার সম্বন্ধে ভালো কিছু বলতেন না, তাতে কিন্তু তার কিচ্ছু আসে যেত না। তার ভাবটি কেমন ছিল, যে আমার ঠাকুরকে যেন কেউ বিরক্ত না করে, তার বিশ্রামের যেন ব্যাঘাত না হয়, তার শরীর যেন ঠিক থাকে, তার সেবার যেন কোনো ত্রুটি না হয়। কিন্তু আমার ঠাকুর তো অন্তর্যামী। ঠাকুর যেমন ভুবন মহারাজের ভাবটিও বুঝতেন, সেরকম ভক্তদের ভাবটিও তো বুঝতেন। এবং অন্তর্যামী ঠাকুর জানতেন যে কে তার কাছে আজকে আসবে, কখন আসবে, সবটা ঠাকুরের নখদর্পণে থাকতো। এটাই স্বাভাবিক। সেদিন ঠাকুর মহারাজ বিশ্রাম থেকে একটু যেন তাড়াতাড়ি চলে এলেন, এসে বসেছেন। তামাক সেজে দেয়া হলো ঠাকুরকে। নরেশচন্দ্র পাকরাশি মহাশয় আছেন, তিনি হাওয়া করছেন ঠাকুরকে পাখা দিয়ে। গড়গড়াটা টানতে টানতে ঠাকুর বললেন, ভুবন শোনো, সবাইকে দেখছি, ঈশ্বরের বাড়ি থেকে তো কাউকে দেখলাম না। ভুবন মহারাজ চুপ হয়ে গেলেন, মাথা নিচু করে ঠাকুরকে উত্তর দিলেন, ঠাকুর ওই মহেন্দ্র এসছে, বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। ঠাকুর বললেন, সে কি, কখন এসেছে? ভুবনদা একটু কাচুমাচু ভাবেই বললেন যে বেশ কিছুক্ষণ হলো এসেছে, আমি বাইরে বসিয়ে রেখেছি, কারণ এখন তো তোমার বিশ্রামের সময়, তাই। ঠাকুর ধমক দিয়ে বললেন, যাও যাও, মহেন্দ্রকে আমার কাছে ডেকে নিয়ে এসো। কেন তাকে তোমরা অপেক্ষা করিয়েছ? ভুবন মহারাজ কোনো কথা না বলে সোজা ঠাকুরের নির্দেশ মতো চলে এলেন বাইরে, এবং বাইরে মহেন্দ্রের কাছে এসে বললেন যে, মহেন্দ্র, তোমাকে ঠাকুর মহারাজ ডাকছেন। মহেন্দ্র হাপুস নয়নে কাঁদছেন আর বলছেন, হে ঠাকুর, তুমি অন্তর্যামী ঠাকুর, তুমি তো অন্তর্যামী। আমি যে তোমাকে একবারটি দর্শন করতে চাই, সেটা তুমি বুঝেছ ঠাকুর, তুমি বুঝেছ। মহেন্দ্র এলেন, ঠাকুরের ঘরে ঢুকলেন, ঠাকুরকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে বলতে যাবেন, ঠাকুর, আজ সকালে বাবা ঠাকুর ঘরে পুজো করতে করতে ঠাকুর তার কথা থামিয়ে দিয়ে বললেন, আমি জানি রে, আমি সব জানি মহেন্দ্র, আমি সব জানি। আমি যাব তোর সাথে, তোর বাড়িতে। তোর বাড়িটা যেন কোথায়? ভুবন মহারাজ সাথে সাথে বাধা দিয়ে বললেন, ঠাকুর ওখানে যাবেন না। ও ঈশ্বর মহাজন আছে কি নেই, বদ্যিরা বলেছে হয়তো সে নেই, সেখানে গেলে আপনার আবার বদনাম হতে পারে। ঠাকুর একটা গম্ভীর ভাবে তাকালেন ভুবনের দিকে এবং বললেন, আমি তো যাবই মহেন্দ্র, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করো। ভুবনের দিকে তাকিয়ে বললেন,
আর তোমরাও যাবে আমার সাথে এবং গিয়ে দেখে এসো আমার বদনামটুকু। ভুবন মহারাজ চুপ হয়ে গেলেন। তারপরে ঘটনা সবারই জানা, আর এগোলাম না। ভুবন মহারাজ গিয়েছিলেন ঠাকুরের সাথে এবং সেই এক আশ্চর্য সত্য ঘটনা, যেখানে ঠাকুর মহারাজ ওই মৃত ঈশ্বর মহাজনকে নতুন জীবন দান করেছিলেন। সবাই অবাক হয়ে দেখেছিল আমাদের ঠাকুরকে। এই ছিলেন ভুবন মহারাজ। এরকম অনেক অনেক কথা আছে, অনেক অনেক ঘটনা আছে ভুবন মহারাজকে নিয়ে। ঠাকুরের সঙ্গে ভুবন মহারাজের অনেক স্মৃতি, অনেক লীলা। অসংখ্য ধন্যবাদ আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি আমাদের মনোমুগ্ধ করেছে, আমাদের উৎসাহিত করেছে। আমরা আবারও ফিরে আসব পরবর্তী সপ্তাহে ঠাকুরের ভুবনের আরেকটি পর্ব নিয়ে। হয়তো সেখানে কিছু বিশেষ ঘোষণাও হতে পারে। এই ধারাবাহিক লীলা কথা যা আমরা আলোচনা করছি তার অন্তিম হতে পারে, তার সারমর্ম হতে পারে। তাই পরবর্তী পর্বের জন্য আমরা অপেক্ষা করে থাকব। আবার আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় নিগম বার্তার ইউটিউব চ্যানেলে। কিন্তু ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পাওয়ার আগে আপনাদের কাছে যাবে তার নোটিফিকেশন। যদি আপনারা নিগম বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং নিগম বার্তা চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা আছে সেটাতে অল অপশানে ক্লিক করে রাখেন, তাতে কি হবে, নিগম বার্তার প্রতিটি পর্বে, প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি লাইভ অথবা যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছাবে সবার আগে আপনার কাছে। তাই এখনও যদি আপনারা সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক না করে থাকেন, দয়া করে ক্লিক করে নিন, যাতে নিগম বার্তার প্রত্যেক পর্বের সূচনা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আসছি ঠাকুরের ভুবনের আরেকটি অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। জয় গুরু, জয় মা।